স্টোরিওলিক্স। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। একটু স্পর্শ দিয়ে যাও না, বৃষ্টি নামুক চলে যাও না, চলে গেলে মতো সময় ফিরে পাবে না। একটু স্পর্শ দিয়ে যাও না, অভিমান জমুক চলে যাও না, ভালোবেসে ভালোবাসায় থেকে যাও না। কি বলছেন কি ডক্টর? সিরিয়াসলি? সত্যি সত্যি মিরাকেল হয়েছে? আমি তো আপনার কথা বিশ্বাসই করতে পারছি না ডক্টর। মিরাকেলই হয়েছে, তবে মনে রাখবেন ও যেন আর তেমন ইমোশনাল শক না পায়। যদি মাথায় চাপ পড়ে তাহলে কিন্তু আবার সেই একই অবস্থার সম্মুখীন হতে হবে আপনার মেয়েকে। আর দ্বিতীয়বার এই মিরাকেল হবে কিনা আমি তা বলতে পারবো না। এসব কিভাবে সম্ভব হলো ডক্টর? আমাদের জ্ঞান চিন্তা শক্তির বাইরেও এমন অনেক কিছু ঘটে বিলাল বাবু, সব কি আর আমাদের বোঝার সাধ্য আছে? এটাই হয়তো ভগবানের কৃপা। ও নিজে রিকভারি করছে, আর এই সময় ওকে কোনো রকম ট্রমার মধ্যে যেন পড়তে না হয় সেটা অবশ্যই দেখবেন। যাই হোক, আমি রাখলাম, আমার পেশেন্ট ওয়েট করছে। যেটা বললাম সেটা প্লিজ খেয়াল রাখবেন। ঠিক আছে ডক্টর। কে ছিল আব্বু? কেউ না মা, এমনি ওই একটা পুরনো বন্ধু এখানে এসেছে, তাই নম্বর নিয়েছিল, এখন কল করলো। সে কত কথা। আচ্ছা, তোমার বন্ধু এখানে ডক্টর বুঝি? হ্যাঁ হ্যাঁ। কেন? মিথ্যে বলছো আব্বু? কেন? আমি জানি না ভেবেছ? আমি সব জেনে গেছি আব্বু। আমি দেখেছি কাল আমার সব মেডিকেল রিপোর্ট। আমি জানি আমার সময় ফুরিয়ে এসেছে। একটা একটা করে শিরা আমার মাথার ভেতর শুকিয়ে আসছে, আর ঠিক একটা একটা করে দিন আমার জীবনেরও ফুরিয়ে আসছে, তাই না আব্বু? কেন লুকাচ্ছিলে গো আমার থেকে? রিসেন্ট ধরা পড়েছিল আমার এই রোগ। আমাকে উইকলি ডক্টর চেক আপ করানো, রেগুলার মেডিকেল চেক আপের নামে আমার রেগুলার ট্রিটমেন্ট করিয়ে নেওয়া, আমি সব জানতাম আব্বু। কাল রিপোর্ট দেখে আমার সব পরিষ্কার হয়ে গেছে আব্বু। তাই দেখো, আমি আজ রাজকেও মুক্তি দিয়ে এসেছি। মাথা নিচু করেই কথাগুলো বলে চলেছিল মেজাবিন। একরকমভাবেই সে এবার নিজের ঘরের দিকে চলে গেল। অবাক দৃষ্টিতে তাকিয়েছিল বিলাল তার মেয়ের দিকে। মা শোন। থমকে দাঁড়ায় মেজাবিন। বিলাল একটু নরম স্বরে বলে, তোর আম্মা চলে যাওয়ার পর আমি তোকে কোনোদিন এত খুশি থাকতে দেখিনি যতটা খুশি তুই এই কদিন এখানে এসে হয়েছিস। আমি আমার মেয়েকে নতুন করে পেয়েছি এখানে এসে। আমার ভুল হয়ে গেছে মা, আমার সত্যি ভুল হয়ে গেছে। আমি শুধু চাই তুই খুশি থাক। আজ অবধি তার বাবাকে এত নরম হয়ে কথা বলতে কোনোদিন দেখেনি সে। অবাক হয়ে সে ফিরে তাকায়। রাত যদি তোর জীবনে আসে, তাতে যদি তোর জীবন সুখের হয়, আমি তাতে বাধা দেব না মা। আব্বু, তুমি তুমি কি বলছো? হ্যাঁ মা, আমি চাই না তোর ভালোবাসাকে তোর থেকে কেড়ে নিতে। আমি বুঝেছি তুই ওকে ছাড়া থাকতে পারবি না। ও যে আল্লাহর ফারিস্তা হয়ে এসেছে মা। যদি আমি এভাবে তোর মুখের হাসিটা কেড়ে নিই, আল্লাহ হয়তো আমাকে আর কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহ যে নিজেই ভালোবাসার প্রতীক। মেজাবিন দৌড়ে নিজের আব্বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। এবার কি হলো রে? কিন্তু আব্বু, আমি আজই ওর সাথে শেষবারের মতন দেখা করে সবটা শেষ করে দিয়ে এসেছি। কি? লখনৌতে তুমি যখন আমাকে রেগুলার চেক আপ করাতে দিয়ে যেতে, আমি তখনই সন্দেহ করেছিলাম। লুকিয়ে মেডিকেল রিপোর্ট দেখে আমি বুঝেছিলাম যে আমার মাথার সব শিরা ধীরে ধীরে শুকিয়ে আসছে এক বিরল রোগে। আমি চাইনি তুমি জানতে পারো যে আমি সবটা জানি। অভিনয় করে গেছি এই কয়েক মাস। তোমার পায়েস খাওয়ানো তো থাকতো আল্লাহর দোয়া আর আমাকে বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টা।
তাই বাইরের জগৎ থেকে নিজেকে লুকিয়ে শুধু তোমাকে নিয়েই আমার শেষ দিনগুলোর কথা ভেবেছিলাম আব্বু। কিন্তু জানি না কেন, হয়তো হয়তো আল্লাহর চাহতে রাজের সাথে দেখা হওয়ার পর আমার সবটা কেমন পাল্টে গেল। এত সেজে ওঠা, এত হাসিতে ভরা নিজেকে নিজেকে প্রথমবার পেলাম। আমি চাইছিলাম যেন যে করেই হোক আমাকে কেউ বাঁচিয়ে নিক, কিন্তু যখন দেখলাম তার হবার নয়, বুঝলাম আমাদের সম্পর্ক কেউ ভালোভাবে নেবে না। তাই শোন মা, আমি বুঝেছি, কিন্তু ভালোবাসা এত সোজা নয় যে এমন করে শেষ করে দেওয়া যায়। যে ভালোবাসা তোর জীবনে এই চমৎকার ঘটিয়েছে সেটা তো এতটাও ঠুনকো নয়। তুই রাজকে নিয়ে আয়, আমি ওর সাথে কথা বলবো। কিন্তু ওর দাদা যে আমাদের সম্পর্ক মানতে নারাজ। ঠিক আছে বেটা, আমি যাব কথা বলতে ওর দাদার সাথে। আমি বললে নিশ্চয়ই সে বুঝবে, আর রাজের বাবা মাকে বুঝিয়ে বললে হয়তো তারাও বুঝবেন। কিন্তু আব্বু, ওর বাবা মা বেঁচে নেই, ওর দাদার কাছে থাকে। মেজাবিন লক্ষ্য করে একটা ফিকে কালো ছায়া এসে পড়ে তার আব্বুর মুখের ওপর। ইয়া আল্লাহ, বেশ বুঝেছি। ঠিক আছে মা, আমি ওর দাদার সাথেই কথা বলবো। আগে ওকে বল কাল সকালে আমার সাথে দেখা করতে, কেমন? সত্যি আব্বু, তুমি কথা বলবে? হ্যাঁ মা, তুই যেটাতে খুশি আমি সেটাই করব। আমার কাছে তোর সুখের ওপরে যে কিছুই নেই মা। তুই ভালো থাক, খুশি থাক, এর বাইরে আমি আর কি চাইতে পারি বল? এটা এখানে করলাম, এটা আছে। সূর্যদা, আমার মা যখন অন্য কারোর সাথে চলে যায়, আমি খুব ছোট। বাবা রোজ রাতে মদ খেয়ে এসে আমাকে মারধর করতো। সেদিন তুমি আমাকে তোমার সাথে এই বাড়িতে এনে রেখেছিলে। সেই থেকে বহু বছর হয়ে গেছে আমি এখানেই আছি। রক্তের কোনো টান নেই, তাও নিজের ভাইয়ের সমান আমাকে ভালোবাসা, স্নেহ যা চেয়েছি, যখন চেয়েছি তখনই দিয়েছ। উফ, তুই আবার কেন এসব কথা শুরু করলি বলতো? সূর্য সোফায় বসে ফাইলস চেক করতে ব্যস্ত। আদিত্য একটু দূরে বসে বসে বলেই চলেছে, তুমি তো জানতে যে আমি আমার মা বাবার নিজস্ব সন্তান নই। উফ, আদি, আমি এগুলো জানি তো। কে বলতে পারে, হয়তো আমি কোনো মুসলিমের সন্তানও হতে পারি, তাই না দাদা? এবার সূর্য তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকায়। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? আমার ধর্ম আমাকে কি সত্যি ডিফাইন করে দাদা? মানুষ তো ভালো খারাপ নিজের মন থেকে হয়, ধর্ম থেকে না। আদি, তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস? একদমই না দাদা, শুধু এটাই বলার চেষ্টা করছি যে রাজকে এত কষ্ট পেতে আমি কোনোদিনও দেখিনি। ও কেমন যেন ঝিমিয়ে আসছে প্রতি মুহূর্তে। সেই উজ্জ্বল বন্ধু আমার আর নেই। ওর ওর খুব কষ্ট হচ্ছে দাদা। একমাত্র তুমি পারো ওকে ঠিক করতে। তুমি ওকে এমন হতে দিও না দাদা। আদিত্য একটু সরে আসে সূর্যর কাছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সূর্য ছাদের সিঁড়ির দিকে তাকিয়ে থাকে। দাদা প্লিজ। বেশ, মেয়েটার বাড়ি কোথায় রে? দাদা, তার আগে ও ছাদে বসে আছে, একবার তুমি যাও। বুঝলাম, ঠিক আছে, তুই যখন বলছিস আমি। তবে দাদা, সূর্য হয়ে নয়, চাঁদ হয়ে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আর বলতে হবে না, আমি দেখছি। আদিত্যর মনে এবার একটু হালকা হাসির কিরণ ফুটে ওঠে।
রাত ছাদের একধারে বসে নিজের ফোনের স্ক্রিনে ফুটে ওঠা মেজাবিনের ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। ফোনের স্ক্রিনের ওপর 2-1 ফোঁটা চোখের জলের উপস্থিত হয়েছে। গার্লফ্রেন্ডের ছবির দিকে এমন করে তাকিয়ে বাচ্চাদের মতন কাঁদলে তাকে পাওয়া যায় না রে মদন, এফোর্ট দিতে হয়। চমকে ঘুরে তাকায় রাজ। সে বুঝতে পারেনি তার দাদা ইতিমধ্যে নিঃশব্দে এসে তার পাশে দাঁড়িয়েছে। দাদা, তুই তুই এখানে? শোনো বাচ্চা, তোমার আর আমার রক্ত এক, তাই জেদটাও এক। আমি জানি তুই কাউকে ভালোবেসে না পেলে বেটা দেবদাস হবি, আর তার সব দোষ সারা জীবন আমাকে বইতে হবে। আর আমি তো আগেও আমার ভাইয়ের সব ইচ্ছে পূরণ করেছি নাকি? হ্যাঁ, তাই আজও তার কোনো বিপরীত হবে না, বুঝলে কেবলাকান্ত? তুই কথা বলছিস আমাকে? সূর্য রাজের পাশে এসে বসে। রাজের হাতের ফোনের দিকে তাকিয়ে বলে, আরে বাস, গার্লফ্রেন্ড তো দেখছি উর্বশীর মতন পেয়েছো সাহেব। হ্যাঁ, আর এটা ওর বাবা, তাই তো? হালকা চেনা চেনা লাগছে, জানিস তো ভাই, কোথায় যেন দেখেছি। হ্যাঁ দাদা, উনি আগে থাকতেন এখানে, তারপর দিল্লি, দেন লখনৌ, এখন আবার এখানে ফিরে এসেছেন। আচ্ছা, তো কিন্তু কোথায় যেন দেখেছি ঠিক মনে পড়ছে না, কিন্তু জানিস ভাই, অনেক আগে আমি এনাকে দেখেছি। খানিকটা কি একটা নিজের মনে বিড়বিড় করতে থাকে সূর্য। এমন সময় রাজের ফোন বেজে ওঠে। মেজাবিনের কল। অবাক হয়ে যায় এবার সে। বেশ, তুই কথা বল, আমি আসছি। সূর্য উঠে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। নিজেকে সামলে ফোনটা রিসিভ করে রাজ। হ্যালো, তোমার দাদা যদি এসব না মানে, আমি ওর সাথে কথা বলবো, ঠিক আছে? তোমাদের ভালো থাকার ওপর আমার ইচ্ছে কোনোদিন গুরুত্ব পাবে না। তুমি তোমার দাদার ফোন নাম্বার আমাকে দিও, আমি কথা বলে নেব। আসলে কাল দাদাও আমাকে বললো রাতে যে ওর সম্মতি আছে এই সম্পর্কে। একটু কেঁপে বলে কথাটা রাজ। সে বিশ্বাস করতে পারছে না যে স্বপ্ন তার পুরোপুরি ভেঙে গেছিল, সেটা আবার কোনো অলৌকিক বলে নিজে থেকেই গড়ে উঠছে। তোমরা খুব ভালো থাকো, এটাই আমি আল্লাহর কাছে দোয়া করি। ধর্মে কি এসে যায়, মানুষ চেনা যায় তার কর্মে, তাই না? মেজাবিন নিজের আব্বুর ফোন এগিয়ে দেয় তার দিকে। আব্বু, তোমার ফোন আসছে অনেকবার এই নাম্বার থেকে। ফোনের স্ক্রিনে চোখ রাখতে ভ্রু কুঁচকে আসে তার। চেয়ার ছেড়ে উঠে বারান্দায় চলে যায় সে। দূর থেকে শোনা যায়, কি আপনারা এখানেও এসেছেন? মেজাবিন নিজের ঘর দেখায় রাজকে। রাজ অবাক হয়ে তাকিয়ে থাকে। কি সুন্দর করে সাজিয়েছে সে। জানলায় ফুলের টব রয়েছে অনেক, বিছানা পরিপাটি, একটা সুগন্ধ ছড়িয়ে আছে ঘরে। বিছানায় বসে রাত চার দেওয়ালে লাগানো অনেক জোনাকির স্টিকার দেখতে থাকে। সে জানে মেজাবিনের জোনাকি খুব প্রিয়। তুমি তোমার এই মেডিকেল কন্ডিশন আমার কাছে লুকিয়ে গিয়েছিলে কেন মেহজাবিন? আমি আমি ভেবেছিলাম শুনলে যদি তুমি আমায় ছেড়ে যাও। তুমি কি পাগল আছো? আমি তোমাকে ছেড়ে দেবো এরকম কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, সে তো দেখলামই। কাল বিকেলের পর তুমি যে কত কল করলে, কত আমার সাথে কথা বলার চেষ্টা করলে, তাই না? অমন কথা বলে গেলে কে আর কি বলতে পারে বলো? বিশ্বাস করো রাজ, আমি তো মরেই যাচ্ছিলাম এই কথা ভেবে যে আমাকে আমাকে গোটা জীবনে তোমার হাত না ধরে কাটাতে হবে। আমার তো সবটা শেষ হয়ে এসেছিল। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমাদের দুই পরিবারের না বলার পরেও এমনভাবে আমাদের সম্পর্ক আবার মেনে নেবে। ঠিকই বলে আব্বু,
তুমি আসার কারণে নাকি আমি আমার জীবন ফিরে পেয়েছি আমার সুখ। কথাটা বলে মেজাবিন নিজের ভালোবাসার মানুষটাকে নিজের দুহাতে যতটা পারে আঁকড়ে ধরে। সে আর পারবে না এই মানুষটাকে ছেড়ে থাকতে। মাথা হেলিয়ে দেয় সে রাজের কাঁধে। জানো, আব্বু না বলে সে নাকি এই শহরে পেয়েছিল তার সোনালি শৈশব, যৌবন, আর আমি পেলাম আমার ভালোবাসা। এই শহর সত্যি প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু উপহার দেয়। আব্বু একদম ঠিক বলে। আগে না মানতাম না আমি, বাট আজকে তোমাকে পেয়ে আমি এটা মানতে বাধ্য হলাম। তোমাকে ছেড়ে থাকার প্রশ্নই উঠছে না। তবে একটা কথা ভাবো, যদি আমি তোমাকে তাড়াতাড়ি ভালোবাসার কথাটা না বলতাম তাহলে হয়তো আমাদের সম্পর্কটা এগোতো না। মানে? বিস্ময় মাথা উঁচিয়ে জিজ্ঞেস করে মেজাবিন। রাজ কিছু না বলে জানলার কাছে এগিয়ে যায়। মেজাবিন কিছু বুঝতে পারে না। সে মাথা ঘুরিয়ে শুধু তার দিকে তাকায়। ফুলের টব থেকে একটা ছোট্ট লাল ফুল তুলে এনে মেজাবিনের কাছে এসে দাঁড়ায় সে। খুব ধীরে নিজের হাঁটু মাটিতে ঠেকিয়ে ফুলটা নিজের হাতে নিয়ে সেটা মেজাবিনের উদ্দেশ্যে এগিয়ে দেয়। মেজাবিন বিছানায় বসে সে একভাবে তাকিয়ে আছে রাজের দিকে। তোমাকে ভালো করে প্রপোজটাই করা হয়নি, শুধু মুখেই বলেছি। আজও আমার কাছে নতুন করে বিশেষ কিছু বলার নেই তোমায়। আর সত্যি বলতে আমার কাছে সব থেকে বিশেষ যা সেটা হলো তুমি। তাই আজ এখন এই মুহূর্তে এই ফুল দিয়ে আমি তোমাকে পুরোপুরি চিরকালের জন্য নিজের করে নিতে চাই। I love you, মেজাবিন। I love you। আমি তোকে ভালোবাসি, ভীষণ 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 ভালোবাসি। তোমাকে কেউ কোনোদিনই আমার মতো করে ভালোবাসতে পারবে না। আমি চাই তুমি শুধু আমারই হও, আমার লাইফ পার্টনার। এবার বলো, হবে শুধু আমারই মেহজাবিন? মেজাবিনের ডান চোখের কোণা ভিজে আসে। সে আর কিছুই বলতে পারে না, শুধু জড়িয়ে ধরে সামনের মানুষটাকে। তারা কতক্ষণ এমন ভাবে থাকে নিজেরাও বোঝে না। রাজ নিজের দুহাত দিয়ে মেজাবিনের দু গাল মৃদু স্পর্শে ছুঁয়ে দেয়। দু চোখ বন্ধ করে আনে দুজনেই। বাট হ্যাঁ, তোমাদের সম্পর্ক সব বুঝলাম, কিন্তু দেখো তোমাদের দুজনের কেরিয়ার যেন নিজেদের ফোকাস না হারায়, কেমন? কথাটা বেশ জোর দিয়েই বলে দুজনের উদ্দেশ্যে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়। এলাকার এদিকটায় সন্ধ্যের আগেই ফাঁকা হয়ে আসে সব দিক। আব্বু জানো, ও না আমার পেন্টিং ওর কলেজের এক্সিবিশনে পাঠাতে বলেছে। সেখানে অনেক নামি দেশি বিদেশি সংস্থাও আসে। তাই? বাহ, সেটা তো ভালো কথা। আমি চাই তোর প্রতিভা সবার সামনে আসুক, দুজনে ভালো থাকো। এর থেকে বেশি একজন বাবা হিসেবে আমি আর কি চাইতে পারি? আচ্ছা রাজ, অনেক রাত হয়ে এলো, এই দিকটা ফাঁকা হয়ে আসে, তো সন্ধে সন্ধে করে চলো, তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। না না, আমার জন্য অত দূর আপনি আবার যাবেন কেন? আমি চলে যেতে পারবো। জানি, কিন্তু তাও আমি দিয়ে আসছি। মা, তুইও চ, একেবারে কালকের জন্য মার্কেট থেকে কয়েকটা মাল কিনে নিয়ে চলে আসবো। হ্যাঁ মেজাবিন, তুমিও চলো। রাজের কথায় মেজাবিনের বাবা তার দিকে ঘুরে তাকায় একবার। রাজ লজ্জায় মুখ নামিয়ে নেয়। যা বলবে আপু। তোরা গাড়িতে বস, আমি মেন গেট আটকে আসছি। দুজনে গেট খুলে গাড়ির ভেতর ঢুকতে যাবে, এমন সময় আকাশ ফাটানো একটা শব্দ হয়।
আব্বু, আব্বু, কি হলো আব্বু তোমার? আব্বু। দুজনে ছুটে আসে তার দিকে। মেজাবিন লক্ষ্য করে তার আব্বুর বুকের উপরে গভীর লালচে কালো গর্ত হয়ে গেছে, রক্তের স্রোত বেরিয়ে আসছে সেখান থেকে। রাজ স্পষ্ট দেখে তাদের থেকে কয়েক হাত দূরে ল্যাম্পপোস্টের কাছে দাঁড়িয়ে একটা লোক বাইক কুড়িয়ে হাই স্পিডে উল্টো রাস্তা দিয়ে পালিয়ে যায়। রাজ নিজের ফোন থেকে অ্যাম্বুলেন্সকে কল করে, তারপর করে আদিত্যকে। রাজ, এটা কি হলো? রাজ, আমার আব্বুর বুকে গুলি লেগেছে। ওরা আমার আব্বুকে মেরে ফেলবে। কিচ্ছু হবে না, ট্রাস্ট মি, কিচ্ছু হবে না। কি হবে রাজ? ট্রাস্ট মি, তোমার বাবার কিচ্ছু হবে না। আমি কল করে দিয়েছি অ্যাম্বুলেন্স। শান্ত হও, শান্ত হও, শান্ত। দেখুন, এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না, তবে ভাগ্য ভালো গুলিটা বুকের অনেকটা উপরে লেগেছে, না হলে না জানি কি হতো। ডক্টর, আমার আব্বুর কিছু হবে না তো? না, আমার আব্বু ঠিক হয়ে যাবে তো? ডক্টর প্লিজ কিছু বলুন, আপনি চুপ করে থাকবেন না, প্লিজ বলুন। চিন্তা করবেন না, আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব, বাকিটা ওনার হাতে। ডক্টর ওপরের দিকে হাত দেখিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যান। রাজ মেজাবিনকে পাশের চেয়ারে নিয়ে এসে বসায়। জল খাও একটু। চিন্তা করো না, ডক্টর তো বললো যে ওরা চেষ্টা করছে, আর গুলিটা ওর বুকের ওপর থেকেই লেগেছে, সো টেনশনের কোনো কারণ নেই। রাজ একটা জলের বোতল মেজাবিনের উদ্দেশ্যে এগিয়ে ধরে। রাজের কথাতে সে একটু স্বস্তি পায়। ওটির আলো অনেকক্ষণ জ্বলে আছে। চিন্তার ভাঁজ এবার তিনজনের কপালেই স্পষ্ট হয়ে ওঠে। হঠাৎ একটা চিন্তার রেশ ঘনিয়ে আসে রাজের ভেতর। এটা তো আমাকেও ভাবাচ্ছে। মেহজাবিনের বাবাকে তো কেউ চিনে না এখানে সেভাবে, তাহলে কেউ কেন শ্যুট করতে যাবে? তাহলে কি দাদা? এই রাজ, তুই কি পাগল আছিস? সূর্যদা যখন মেনে নিয়েছে তখন তখন খামোখা এই কাজ কেন করতে যাবে? আদি, তুই চিনিস আমার দাদাকে, খেলাটাও খুব কুল মাইন্ডে খেলল। এই জন্যই ও কালকে ছাদে এসে মেহজাবিনের বাবার ছবি দেখছিল। ছি ছি দাদা, ছি, আমি কখনো এক্সপেক্ট করিনি তোর থেকে। ও বলতে পারতো যে আমাদের সম্পর্কটাও কোনোদিন মেনে নেবে না, কিন্তু এরকম একটা স্টেপ নেবে শেষ পর্যন্ত। একটা খুনি হয়ে উঠবে ও। আমার ভালোবাসার মানুষের সবচেয়ে কাছের মানুষটি, তাকে ও এরকম ভাবে একটা বিপদের মুখে ফেলতে পারলো। সে মনি ব্রাদার। আদিত্য কিছু না বলে রাজকে একটা ধাক্কা মেরে পেছনে তাকানোর কথা বলে। রাজ দেখে তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে মেজাবিন। মেজাবিন কিছু না বলে ওটির সামনে এসে দাঁড়ায়। সে আর কিছু বলে না। রাজ একবার আদিত্যর দিকে তাকিয়ে নিয়ে তার দিকে সরে আসে। মেজাবিন আর কিছুই বলছে না। ইতিমধ্যে সেখানে এসে উপস্থিত সূর্য। নিজের দাদাকে দেখে রেগে আগুন হয়ে যায় রাজ। মেজাবিন যেন নির্বাক হয়ে বসে পড়ে চেয়ারে। দাদা, তুই ভালো মুখে আমার পেছনে এরকম একটা কাজ করবি, বিশ্বাস কর আমি ভাবতেও পারিনি। আরে এমনটা জানলে আমি তোকে এর ভিতরে জড়াতামই না। তুই আমাকে সামনাসামনি বলে দিতে পারতিস। কিন্তু এরকমটা করার কি সত্যি কোনো দরকার ছিল? তুই বল, চুপ করে থাকিস না। ভাই, তুই কি সব বলছিস? সূর্যদা, তুমি এমন একটা কিছু করবে জানলে আমি তোমাকে কালকে সন্ধ্যেবেলা বোঝাতে যেতাম না। আরে অদ্ভুত তো, তোরা দুজনে কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি করে বল, তুই ওই লোকগুলোকে পাঠিয়েছিলি? হ্যাঁ, তুই পাঠিয়েছিলি ওদেরকে গুলি করার জন্য? রাজ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি কেন চাইবো এটা করতে? আর শোন, সব থেকে বড় কথা, তোদের এই সম্পর্কের আগে মেহজাবিনের বাবার সাথে আমার একটা সম্পর্ক আছে। আর সেই যে সম্পর্ক আছে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারবো না যে এরকম কিছু করার কথা। তিনজনে অবাক হয়ে সূর্যর দিকে তাকায়। ইতিমধ্যে ওটির গেট খুলে ডাক্তারবাবু এসে সামনে দাঁড়ায়। ঈশ্বরের অশেষ কৃপা, উনি প্রাণ ফিরে পেলেন। গুলিটা যদি একটু নিচে লাগতো তো ওনার জীবন সংশয় ছিল। জ্ঞান ফিরছে, কিছুক্ষণ পরে আপনারা দেখা করতে পারেন। ডক্টর নিজের কথা সেরে অন্য ওয়ার্ডের দিকে যায়।
বেডে দেওয়ার বেশ কিছুক্ষণ পরে চারজনে ঢুকে আসে কেবিনে। বিলাল শেখ খুব ধীরে নিজের দুচোখ খোলে। হালকা কষ্ট হচ্ছে তার, এটা সবাই বুঝল। মেজাবিন বাবার মাথার কাছে এসে বসে। আব্বু, কেমন আছো তুমি? খুব কষ্ট হচ্ছে তাই না? মেয়ের দিকে যেন মোহগ্রস্ত হয়ে তাকায় বিলাল। রাজার আদিত্য একবার সূর্যর দিকে তাকিয়ে নেয়। মা, মা তুই ঠিক আছিস তো মা? আমি আমি একদম ঠিক আছি আব্বু, তুমি একদম চিন্তা করো না। আমি আমি একদম ঠিক আছি। চিন্তিতভাবে একবার রাজের দিকে তাকিয়ে নিয়ে মেজাবিন তার বাবাকে জিজ্ঞেস করে, আব্বু, ওটা কে ছিল? কে কে তোমাকে গুলি করলো? আজমাল আব্বাস। চারজনেই অবাক হয়ে নিজেদের দিকে তাকিয়ে থাকে। একটু নিজেকে ধাতস্থ করে বলতে থাকে বিলাল শেখ, আজ থেকে প্রায় 4-5 বছর আগেকার কথা। তখন লখনৌতে আমি আমার টিউবের বিজনেসে ব্যস্ত। আমার সাথে সাক্ষাৎ হয় ওই বাঙালি ব্যবসায়ীর। খুব ভালো ব্যবহার করে আমার মন জয় করে ওরা। আমারও ওদের খুব ভালো লাগে। ওর একমাত্র ছেলে ফিরোজ আব্বাস একদিন আমাকে বলে যে ওর ইচ্ছা ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হোক। আমি দেখলাম ছেলেটা ভালোই, প্রস্তাবটা মন্দ না। আমিও আজমালকে কথা দিলাম, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারি ওই ভালো ব্যবহার কেবল ওদের একটা মুখোশ। লোকটা একটা দাগি আসামি। আর ওই ছেলেটা এই অল্প বয়সে হেন কোনো ক্রাইম নেই সে করেনি। আমি পরে হাজার অস্বীকার করলেও ওরা আমার পেছনে হন্যে হয়ে পড়ে থাকে। আমি শুধু তোর সুরক্ষার জন্য লখনৌ ছেড়ে এখানে আসি। একদিকে তোর অসুখের ভয়, আর একদিকে ওই আজমাল আর তার ছেলের হুমকি। আমি খুব অসহায় হয়ে পড়েছিলাম। আব্বু, তাহলে এরাই কল করতো তোমাকে? এরা কল করার পরই দেখতাম তুমি কেমন একটা আতঙ্কিত হয়ে যেতে। চিন্তা করবেন না, কিছু হবে না আপনাদের। না না বাবা না, ওরা এখানে চলে এসেছে। ওরা ব্লাডি ক্রিমিনাল। ওদের মনুষ্যত্ব বলে কিচ্ছু না। আমার কিছু হলে আমার কোনো চিন্তা নেই, কিন্তু আমার মেয়েটা, ওর যেন কিছু না হয়। ওরা যেন আমার মেয়েকে ছুঁতে না পারে। তুমি দেখো বাবা। কেউ কিছু করতে পারবে না ওর। সূর্যের গলার স্বরে সবাই ঘুরে তাকায় ওর দিকে। বিলাল শেখ মাথা উঠিয়ে দেখার চেষ্টা করে তাকে। সূর্য এবার সরে আসে বিলাল শেখের দিকে। ওকে দেখেই কি একটা ভেবে তারপর হঠাৎ মনে পড়ে যেতেই বলে, সূর্য সেই ছোট্ট সূর্য এত বড় হয়ে গেছে। আমি তো তোমাকে চিনতেই পারিনি। সূর্য, কেমন আছো বাবা? বলে নিজের হাত বাড়িয়ে দেয় সূর্যর উদ্দেশ্যে। সূর্য তার হাতে নিজের ভরসার হাত রেখে বলে, তুমি বিশ্রাম করো বিলাল চাচা। আমি থাকতে এখানে কারো কোনো ক্ষতি হবে না, আমি কথা দিচ্ছি। আর শোনো, তুমি শুধু একটা কাজ করো বুঝলে, দুজনের ছবি থাকলে আমাকে দাও। আমি পাতাল থেকে হলেও ওদেরকে খুঁজে বের করে আনবো। আমার ফোনে আছে মা, আমার ফোনটা একটু দে না। এবার একটু স্বস্তি শরীরে ফিরে পাচ্ছে যেন সে বল। দুজনের ছবি প্রথমে নিজের ফোনে নিয়ে বেরিয়ে আসে সূর্য। শুটিংয়ের কেসের জন্য পুলিশ আগে থেকেই উপস্থিত ছিল বাইরে। কনস্টেবলের সঙ্গে কথা বলে জানতে পারে ইনভেস্টিগেটিং অফিসার ওর বেশ ভালোই পরিচিত। ছবিগুলো নিয়ে ইন্সপেক্টরকে সেন্ড করে তাকে কল করে সূর্য। হ্যালো, হ্যাঁ স্যার, আমি সূর্য বলছি। হ্যাঁ বলো সূর্য, কি খবর? ওয়েল, আপনি যে কেসের ইনভেস্টিগেশন করছেন তার ভিকটিম আমার পরিচিত। আচ্ছা,
তুমি নিজে যখন কল করেছো তাহলে বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। তোমার কাছে কোনো ইনফরমেশন আছে নাকি? আমি আপনাকে দুটো ছবি পাঠিয়েছি স্যার, ওই দুটোকে এক্ষুনি আপনি ধরুন, আর বাকিটা রেকর্ড বুক থেকে দেখলেই বুঝতে পারবেন আপনি। কিচ্ছু চিন্তা করো না সূর্য, আমি দেখছি ব্যাপারটা। তুমি তোমার দিকটা দেখো, আমি এই দিকটা দেখে নিচ্ছি। কথা শেষ করে সে রুমে ঢুকে আসে। রাজ একবার নিজের দাদার দিকে তাকাতে সূর্য তাকে চোখ দিয়ে ইশারা করে। রাজের বুঝতে দেরি থাকে না ব্যাপারটা। এরপর কেটে যায় আরও 2-3 সপ্তাহ। আজমল আব্বাস আর তার ছেলেকে অ্যারেস্ট করে তাদের জেলে হেফাজত নেওয়া হয়। বিলাল শেখ অনেকটাই সুস্থ ইতিমধ্যে। ক্ষতটা যদিও পুরোপুরি ঠিক হয়নি, তাও অনেকটা সেরে এসেছে। বুকের ওই ক্ষতর ওখানে মাঝে মধ্যে একটু ব্যথা করে উঠলে তার মনে পড়ে যায় সেই সন্ধ্যার কথা। বিলাল বাবু, আপনার কোনো চিন্তার কারণ নেই। ওরা এখন জেলে, আর ওদের বিরুদ্ধে যে যে চার্জ এসেছে সেসব ভেদ করে আপনাদের কারো কোনো ক্ষতি করার চিন্তা ওদের দুজনের মধ্যে কেউ ভাবতেও পারে না। আর আপনার সাথে যখন এই সূর্য আছে তখন আপনাদের আর কিচ্ছু ভাবার নেই। আমি সত্যিই কোনোদিন ভাবিনি যে সেই ছোট্ট সূর্যর সাথে এমন করে দেখা হবে আমার। আর আমার জীবনের সব থেকে বড় সমস্যা ও ঠিক করে দেবে। আমি সত্যিই ওকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে 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 আবার তুমি শুরু করলে চাচা। তুমি আমার জন্য যা করেছিলে তার সামনে আমি তো কিছুই করতে পারিনি গো। আর আর এটা আমার কর্তব্য। মেহজাবিন আমার। সূর্য নিজেকে থামিয়ে একবার মেহজাবিনের দিকে তাকায়। সে একটা মৃদু লাজুক হাসি নিজের ঠোঁটের কোণে টেনে আনে। বেশ বেশ, তাহলে আমি আজ উঠি। আজ একটা কাজ আছে থানায়। জানেনই তো, পুলিশের চাকরি, সময়ের থেকে সমস্যা বেশি। আর সূর্য, একটু আমার সাথে এসো, কয়েকটা কথা আছে ওই জমির ব্যাপারে। হ্যাঁ স্যার, আসছি, চলুন। আমি আর আজ পরে যাব, কথা আছে কিছু। বেশ, আমি তবে বের হলাম। চাচা, আমি এখন আসছি। হ্যাঁ, সাবধানে থেকো। সূর্য ইন্সপেক্টরের সাথে বেরিয়ে যায়। আল্লাহর রহম, কার সাথে কখন কিভাবে দেখা হয়, কিসের বাঁচতে হয়, কে বলতে পারে। আপু, তুমি কিন্তু এখনো বললে না সূর্য দাদার তোমার সঙ্গে পরিচয় কি করে হয়? সে অনেক কাহিনী, তবে এইটুকু জেনে রাখ, যখন রাজকে নিয়ে ও একা পড়ে যায় আমি তখন সাহায্য করেছিলাম। তখন রাজ খুবই ছোট, তবে তবে হয়তো রাজ জানবে বিষয়টা পরে। ও আচ্ছা। তোরা কথা বল, আমি ঘরে যাই। বিলাল শেখ ওঠার চেষ্টা করতে গেলে মেহজাবিন তাকে ধরে। তারপর নিজের বাবাকে তার ঘরে নিয়ে যায়। এই, তুই খবরটা ওকে বলেছিস? আরে না রে, বলবো এখনই। আসলে এত কিছু হয়ে গেল মাঝখান থেকে, আর কিচ্ছু বলা হয়নি। রাজ দেখে মেহজাবিন ঘর থেকে ওদের দিকে এগিয়ে আসছে। তোমার জন্য একটা স্পেশাল খবর আছে। কি স্পেশাল খবর? তোমার পেন্টিংগুলো ইন্টারন্যাশনাল এক্সিবিশনে পাঠানোর কথা ভাবছে ইনস্টিটিউট থেকে। আর সঙ্গে সাজেশন এসেছে যে ওয়েবসাইট ক্রিয়েট করতে, অনলাইন সেলিংয়ের জন্য। সিরিয়াসলি? আজকে আমি খুব খুশি। সব কিছু কেমন একটা ভালো হচ্ছে, তাই না? আমার এত বছরের স্বপ্ন বাস্তব হতে চলেছে। তুমি আমার জীবনে এসে আমার সব কিছু ভালো করে দিয়েছো রাজ। আব্বু ঠিকই বলে, তুমি তো সত্যিকারের এঞ্জেল। বলছিলাম মেহজাবিন, আমিও কিন্তু হেল্প করেছি। হ্যাঁ, তো এক টুকরো ক্রেডিট কি আমার প্রাপ্য নয়? সে তো বটেই। এই জন্যে আজ তোমাদের বিরিয়ানি করে খাওয়াবো নিজের হাতে। সিরিয়াসলি? একদম। জাস্ট ওয়েট করো, সূর্যদাকেও ডাকতে হবে। শুধু বাজারটা। আরে সেসব তুমি চাপ নিও না। তুমি এত কষ্ট করে রান্না করবে, আর আমি একটু বাজার করে দিতে পারবো না? এই যাব, বাজার করে দাদাকে নিয়ে একেবারে আসবো। রাজ, তুই থাক, মেহজাবিনকে হেল্প কর, আমি বাজার করে নিয়ে আসছি। একটা মুচকি হাসি নিয়ে বেরিয়ে যায় আদিত্য।
সব কাজ করে নিলাম, বাকিটাও বাজার নিয়ে এলে করে ফেলা যাবে, কি বলো? তা ঠিক। মেজাবিন কাজের ফাঁকে একবার বাবাকে মেডিসিন দিয়ে বুকের মলম লাগিয়ে ফিরে আসে। কপালের ঘাম মুছে রাজের দিকে তাকায়, গলার ওড়না কোমরে বেঁধে নেয় চেপে। কিন্তু এত দেরি কেন করছে বলো তো? দেরি করছে করুক, আমরা বরং একটু গল্প করে নিই। আচ্ছা রাজবাবু, আপনার তো গল্প করার ইচ্ছে হয়েছে এখন, তাই না? এই যেমন ধরো ইতিহাসের গল্প, ভূগোলের গল্প, বিজ্ঞানের গল্প। ব্যাস এইটুকুই? আরও আছে আছে তুমি শুরু করো, তারপর আমি বলছি ধীরে ধীরে। রাজ দুহাত বাড়িয়ে টেনে নেয় মেজাবিনকে নিজের কাছে। মেজাবিন তার হাত ছাড়িয়ে তাকে বুড়ো আঙুল দেখিয়ে দূরে সরে যায়। ঘরে এখন কেবল তারা দুজনে। গল্প করার মতো মানসিকতা তো দেখছি না। বলছি একটা কথা বলো তো, আমরা আমরা চিরকাল এরকম হাসি খুশি থাকবো তো রাজ? নিশ্চয়ই থাকবো, কেন থাকবো না? আমার ভয় করে যদি আবার কিছু। ভয় নেই, দুজনে মিলে কাটিয়ে দেবো সব বাধা, কি বলো? মেজাবিন কোনো জবাব দেয় না, সে মুখ নামিয়ে নেয়। কি হলো, কিছু বলবে না? রাজ মেজাবিনের মুখটা তুলে নিজের হাতের মাঝে ধরে তার চোখে চোখ রাখে। জানো মেহজাবিন, তোমার এই চোখ দুটো এত সুন্দর যে একদিন এই নীল মণি দুটো দেখতে দেখতেই হয়তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথাটা শেষ করতে না দিয়ে মেজাবিন জাপটে ধরে নিজের ভালোবাসার মানুষটাকে। হে, এসব কি কথা? হায় আল্লাহ, খবরদার এসব বলবে না কোনো দিন আর। তুমি কি বোঝো না এসব শুনলে আমার কতটা কষ্ট হয়? আচ্ছা, তাই বুঝি? ও হ্যাঁ, একটা জিনিস আছে তোমার জন্যে। মেজাবিন হঠাৎ রাজের আলিঙ্গন ছাড়িয়ে সামনের টেবিলের দিকে এগিয়ে যায়। সেখান থেকে একটা হলুদ প্যাকেট নিয়ে এগিয়ে এসে তার সামনে ধরে। কি এটা? খুলে দেখো, আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট। প্যাকেট খুলে দেখে এটা সেই ঘড়ি যেটা সে অনেক দিন ধরে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না, না দোকানে না অনলাইনে। আরে তুমি জানলে কি করে? মানে আমি এটা সেই কবে থেকে খুঁজছি। এই সিরিয়াসলি বলো তো, তুমি কি মন টন পড়তে পারো নাকি? ভারী হয়তো, তবে আরও একটা জিনিস আছে তোমার জন্যে, নেবে না? আরও কি আছে? মেজাবিন কোমরে হাত দিয়ে মাথা উঁচু করে তাকায় রাজের দিকে। রাজ মোহিত হয়ে যায় নিজের ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে। তার জন্য তো তোমায় তোমার এই দুটো চোখ বন্ধ করতে হবে আগে। কেন? ধুর, আগে বন্ধ করো না। ওকে 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 বাবা, ঠিক আছে, বন্ধ করছি। এবার রাজ নিজের দু চোখ বন্ধ করে নেয়। ও বুঝতে পারে তার খুব কাছে সরে এসেছে মেহজাবিন, এত কাছে যে তার নিঃশ্বাসও সে অনুভব করতে পারছে। ও বুঝতে পারে মেহজাবিনের নিঃশ্বাস আরও কাছে চলে এসছে তার, ঠিক নাকের কাছে। রাজ অনুভব করে তার ঠোঁটে মিশে যাচ্ছে কোমল আরেকটি ঠোঁট। আর কিছু বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে রাজ। ভালোবাসার অনুভূতি। দুজনের আলিঙ্গন আরও দৃঢ় হয়ে আসে। খোলা জানালা দিয়ে ঢুকে আসে মৃদু হাওয়ার দল। টবের ফুলগুলো নিজে থেকেই সতেজ হয়ে নড়ে ওঠে, যেন তারা দুলিয়ে চলেছে নিজেদের মাথা এক মায়াবী সুরে। ভালোবাসি। আমিও। আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি তোমাকে। সূর্যদা চলো এবার, আমি বিরিয়ানির অপেক্ষা যে করতে পারছি না আর। আরে যা হয়েছে থাক না, এবার চলো। আরে দূর পেটুক কোথাকার, তুই খুব হ্যাংলা জানিস তো ভাই। আচ্ছা সে ঠিক আছে ঠিক আছে, এবার চলো তো। সূর্য বাইকে উঠতে গেলে খেয়াল করে চাবি তার হাতে নেই। এই রে, ধুর, চাবিটা ফেলে এসেছি। আদি, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি, কেমন?
সূর্য চাবি আনতে চলে যায়। এদিকে আদিত্যরা তস হইছে না, সে এদিক ওদিক দেখতে থাকে। একবার বাজারের ব্যাগের দিকে তাকাতেই তার সামনে সুস্বাদু বিরিয়ানির প্লেট ভেসে ওঠে। এমন সময় একটা মেয়ের প্রশ্নে তার ঘোর কাটে। এক্সকিউজ মি, বলছি হোলি মেরি চার্চ কোন দিকে বলতে পারবেন? আদিত্য দেখে তার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে, বয়স আন্দাজ ওই 20। কালো চুলের ভিড়ে উকি দিচ্ছে কয়েকটা সোনালি চুলের দল। মায়াবী নেশা ধরানো দু চোখ ঘিরে আছে লালচে আই শ্যাডো। লাল একটা টি শার্ট, গলায় ঝোলানো সোনালি ক্রস চিহ্নের লকেট, সঙ্গে কালো জিন্স। এই তো সামনে গিয়ে উল্টো দিকের ফার্মেসি শপটা ছেড়ে এগিয়ে গেলে মোড়টার একদম উল্টো দিকেই পড়বে। ওকে, থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে, আই এম জিনিয়া ডিসোজা। বলে নিজের হাত বাড়িয়ে দেয় মেয়েটি আদিত্যর দিকে। নিজের হাতে হাত মিশিয়ে দিয়ে আদিত্য বলে, ও মাই সেলফ আদিত্য রাহা। গুড নেম। থ্যাঙ্কস। সো এখানেই থাকা হয় নাকি? হ্যাঁ, আমার ছোট থেকে বড় হওয়া এখানেই। ওকে, দ্যাট মিনস তুমি নিজেকে বড় বলে স্বীকার করছো? না, মানে আমি বলতে চাইছি। আরে চাপ নিও না, আমি জাস্ট মজা করছিলাম। আসলে আমি এখানে আজই এসেছি। ও, এখানে নতুন? তবে সত্যি বলতে আমার মামার বাড়ির এখানে ছোটবেলায় আসা হয়েছে, তবে এখন ছুটির ফাঁকে এই আর কি। আচ্ছা। আদিত্য আর বুঝতে পারে না কি বলবে। জিনিয়ার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, কেমন একটা ঘোর লাগে যেন। সো আমি আসি, প্রেয়ারের টাইম হয়ে গেছে। থ্যাঙ্কস ফর দ্য হেল্প, বাই। জিনিয়া সামনের রাস্তা ধরে এগিয়ে যায়। আদিত্য কিছু বলতে গিয়েও যেন কিছু বলতে পারে না। সে তো অনেকের সঙ্গে অনেক কথাই বলে, তবে আজ তার কি হলো? আদিত্য যখন মুখ ঘুরিয়ে নিতে যায় তখন সে দূর থেকে শুনতে পায় জিনিয়ার গলা। এই যে শুনছেন, কালকে সকালে সেন্ট্রাল লাইব্রেরিতে যাব, সি ইউ। আদিত্য লক্ষ্য করে মেয়েটা পেছন ঘুরে তার উদ্দেশ্যে কথাটা বলে একটু হেসে আবার সামনে এগিয়ে যায় চার্চের দিকে। কি একটা ভাবতে যায়। এই সময় আদিত্য বুঝতে পারে তার কাঁধে কার একটা হাতে স্পর্শ পড়েছে। খেয়াল করে ও বাইকটা ছেড়ে অনেকটা এগিয়ে এসেছে। আদি, হ্যাঁ কিরে, তোকে যে বললাম বাইকের কাছে দাঁড়াতে, আমি আসছি, আর তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? না সূর্যদা, এমনি এদিকটা দেখতে এসেছিলাম। ওই সি, তুই তো অনেকবারই এখানে এসেছিস, তাই না? আরে সেসব ছাড়ো না। আচ্ছা দাদা, আমাকে কালকে সকালে যেতে বলছিলে না কোথায় একটা? হ্যাঁ, ওটা ওই দিলীপের বাড়ি, ওখানে তোকে একটু বলছি, আমি কি না গেলেই নয়? ওয়েল, সে ঠিক আছে, কিন্তু হঠাৎ কি হলো বলতো? তুই তো ওর বাড়ি নিজে থেকেই যেতে চেয়েছিলি। আসলে সূর্যদা, আমার হঠাৎই একটা কাজ মনে পড়ে গেছে। বেশ ঠিক আছে, আমি না হয় নিজেই চলে যাব, কিন্তু ব্যাপারটা কি বলতো, আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। না দাদা, কিছু নাই, এমনি। আদিত্য কোনো মতে নিজেকে সামলে বলে ওঠে। বাইক স্টার্ট করে তারা ম্যাজাবিনের বাড়ির দিকে যেতে থাকে। সেখানে পৌঁছে গ্যারেজের সামনে বাইক রেখে হঠাৎ সূর্য আদিত্যর উদ্দেশ্যে বলে, তবে আদি, মেয়েটা কিন্তু বেশ স্মার্ট। হ্যাঁ, তুই তো ওর জায়গায় থাকলে অর্ধেক তোতলাতিস রে। বাইক লক করে চাবিটা আদিত্যর দিকে ছুড়ে দেয় সূর্য। দাদা, তুমি? বেস্ট অফ লাক ডিয়ার ব্রাদার।